নাশকতায় ক্ষতবিক্ষত মেট্রো স্টেশন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। প্রশ্ন রাখলেন, দেশকে পেছনে টেনে নামানোর চেষ্টা কেন? বিচারের ভার দিলেন দেশবাসীর ওপর। ঢাকায় শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা কারফিউ শিথিল। ব্রিফিংয়ের স্বরাষ্ট্রমন্ত্রী। নাশকতায় জড়িতদের গ্রেফতারে চলবে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান। ২৮ জুলাই থেকে ১ আগস্ট এইচএসসি পরীক্ষা স্থগিত। আলোচনা করে দেয়া হবে নতুন সূচি। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে খুলবে স্কুল কলেজ, জানালেন মন্ত্রী। এবং ঝুলে আছে মালয়েশিয়ায় যেতে ব্যর্থ ১৭,০০০ বাংলাদেশির ভাগ্য। দফায় দফায় বৈঠকেও মেলেনি সমাধান। আগস্টে জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে আলোচনার আশ্বাস প্রতিমন্ত্রী। দেখছিলেন শিরোনাম। প্রবাসীর সময়, সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। মেট্রো রেলে হামলাকারীদের বিচারের ভার দেশবাসীর উপর ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রশ্ন রাখেন, উন্নয়নের পথে চলতে থাকা দেশকে টেনে নামানোর চেষ্টা কেন? বৃহস্পতিবার সকালে নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের মিরপুর ১০ নম্বর স্টেশন পরিদর্শন করেন সরকার প্রধান। বলেন, ধৈর্য ধরার অনুরোধের পরও কেন শিক্ষার্থীরা তা কানে নেয়নি সেটিও বিবেচনা করতে হবে দেশবাসীকে। যানজটের ভোগান্তিতে ধুঁকতে থাকা মেগাসিটি ঢাকায় স্বস্তির বাহন হিসেবে বৈদ্যুতিক রেল চালনার শুরু মাত্র ১.৫ বছর আগে। ঝক্কিবিহীন যাত্রায় অল্প কদিনেই নগরবাসী তো বটেই, পুরো দেশবাসীর মন কাড়ে এই মেট্রো রেল। মিরপুর ১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে তাণ্ডব চালানো হয় নির্বিচারে। তিলে তিলে গড়ে তোলা রাষ্ট্রের সম্পদ বিধ্বস্ত হয় নিমিষেই। অবশেষে বন্ধই হয়ে যায় এই সার্ভিস। ২০২২ সালের ডিসেম্বরে মেট্রো উদ্বোধনের পর বৃহস্পতিবার সকালে সেই মেট্রো স্টেশনেই আসতে হলো প্রধানমন্ত্রীকে। নতুন কোনো সৃষ্টিতে নয়, আসতে হয়েছে ধ্বংসের নমুনা দেখতে। সকাল ৯টার পর মিরপুর ১০ মেট্রো স্টেশনের বিভিন্ন দিক পরিদর্শন করেন সরকার প্রধান। ডিএমটিসিএল কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে দেখেছেন ক্ষতচিহ্ন নিয়ে কিভাবে দাঁড়িয়ে স্বপ্নের এই পরিবহন ব্যবস্থা। চূর্ণবিচূর্ণ যন্ত্রাংশ আর অসংখ্য কাঁচের টুকরোর উপরে হেঁটে উপস্থিত গণমাধ্যমে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন সরকার প্রধান। ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম। এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। তার প্রশ্ন, মানুষের উপকার করা, সমাজকে এগিয়ে রাখা উদ্যোগগুলোর উপর কিসের এত ক্ষোভ? এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন, এটাই আমার প্রশ্ন। যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা? এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে, এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। সরকারের অনুরোধের পরও কেন শিক্ষার্থীরা কথা শোনেনি তা বিবেচনায় নিতেও দেশবাসীর প্রতি অনুরোধ প্রধানমন্ত্রীর। কোটা আন্দোলনকারী থেকে শুরু করে দেশবাসীকে একটু বললাম যে একটু ধৈর্য ধরতে হবে। আপিল তো সরকার করেছে, কাজে তাদের ধৈর্য ধরতে হবে, তারা হতাশ হবে না। আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত থাকতে, কিন্তু সেটা করলো না। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু বানানা, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। রাষ্ট্রীয় সম্পদে এভাবে ন্যাক্কারজনক হামলা যারা চালিয়েছে তাদের বিচারের ভার দেশবাসীর ওপর ন্যস্ত করেন সরকার প্রধান। এর উপকারিতা কারা পাচ্ছেন? এদেশের মানুষ, আপনারা সাধারণ জনগণ পাচ্ছে। তাহলে এর উপর এত ক্ষোভ কেন? যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দেওয়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। পরিদর্শনের শেষ ভাগে ক্ষতিগ্রস্ত স্টেশনগুলো সচলের উদ্যোগ নিতে মেট্রো কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। বলার অপেক্ষা রাখে না, যানজটের এই নগরীতে মেট্রো রেল এক আশীর্বাদের নাম। আর সে কারণেই এটি উদ্বোধনের পর স্বাগত জানিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, হয়েছেন আবেগতাড়িত। মেট্রোর সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সরকার প্রধান বললেন, মেট্রো রেলের উপরে হামলা জনগণের সেই আবেগের উপরে আঘাত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
রাজধানী ঢাকা ও আশপাশের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এ সময় সাম্প্রতিক নাশকতায় জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান চলবে বলেও জানান মন্ত্রী। আগামী শুক্রবার এবং শনিবার এই 2 দিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করে তাদের স্ব জেলায় কারফিউ নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। যে ধরনের নৃশংস হত্যাকাণ্ড, সম্পদ নষ্ট, সরকারি সম্পদ নষ্ট করেছেন এবং হত্যা করেছেন, আমার পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন, আমাদের এক মেয়র সাহেবের পিএসকে আপনারা সেই একই কায়দায় ঝুলিয়ে রেখেছেন। এটা তো মানুষের কাজ নয়। যে ব্লক রেইডের কথা বলছেন, চিরুনি অভিযান কথা বলছেন, আমরা তাদের খুঁজে বের করার জন্য এগুলি করছি। আমরা চাই যে এই মানুষটি আসলেই দোষী তাকেই বের করার জন্য, সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। মেট্রো রেল বন্ধ থাকায় হারিয়ে যাওয়া যানজট ফিরে এসেছে রাজধানীর সড়কে। দিনভর বিপাকে পড়তে হয় উত্তরা মিরপুরের চাকরিজীবীদের। আধা ঘন্টার সড়ক পাড়ি দিতে লেগে যায় 2 থেকে 3 ঘন্টা। অসহনীয় যানজটে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। তোহা খান তামিমের রিপোর্টে বিস্তারিত। অচলায়তন ভেঙে তিলোত্তমা ঢাকা এখন ব্যস্ততার চিত্র। সকাল থেকেই গন্তব্যের উদ্দেশ্যে বের হন কর্মজীবী মানুষ। প্রতিটি সড়কে তাই দেখা যায় চিরচেনা তীব্র যানজট। উত্তরা হয়ে মিরপুরের যাত্রীরা পড়েন অসহনীয় যানজটে। যে মেট্রো মানুষের চলাচলে এনে দিয়েছিল স্বস্তি, সেই স্তব্ধ মেট্রো লাইনের নিচেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তাদের। সাম্প্রতিক সময়ের নাশকতায় 2টি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রাখা হয় মেট্রো রেল। এতে এই রুটের যাত্রীদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। মিরপুর থেকে মতিঝিল যেতে সময় লাগত মাত্র আধা ঘন্টা, এখন একই পথ পাড়ি দিতে লাগছে অন্তত 3 ঘন্টা। আগে মেট্রো রেলে যেটা আমরা 30 মিনিটে যেতে পারতাম, সেটার জন্য এখন 1 ঘন্টা 30 মিনিট লাগছে। মেট্রো রেলের যে সময়টা যে সেভ হইতো সেটা থেকে বঞ্চিত হয়ে এখন আবার আপনার জ্যামের শহরে পরিণত হয়ে গেছে। রাজধানীর ফার্মগেট, বিজয় সরণি থেকে শুরু করে উত্তরার দিকে যেতে বেগ পেতে হয় সাধারণ মানুষকে। একই অবস্থা বিপরীত সড়কেও। প্রয়োজনের তুলনায় বিভিন্ন রুটে গণপরিবহন কম থাকায় প্রতিটি বাসে ছিল উপচে পড়া ভিড়। অনেকক্ষণ যাবতই দাঁড়িয়ে আছি, বাস পাওয়া যাচ্ছে কম আর কি। মানুষের যাতায়াত আছে কিন্তু বাস নাই। হামলাকারীদের তাণ্ডব লীলায় শঙ্কায় এখনো অনেকে সড়কে বাস চালাচ্ছেন না বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। অনেকে গাড়ি বাই করে নেয়, রাস্তার পরিস্থিতি খারাপ তো এর জন্য বাই করে নেয়। যানজট আছে, জায়গায় জায়গায় মরে। সাধারণ মানুষের চাওয়া খুব দ্রুত খুলে দেওয়া হোক মেট্রো রেল। শঙ্কা আর উৎকণ্ঠা পেরিয়ে আবারও রাজপথে কর্মজীবী মানুষ। যান চলাচল আর অফিস আদালত স্বাভাবিক হওয়ার দ্বিতীয় দিনে অনেকটা স্বরূপে ফিরেছে প্রিয় নগরী। তবে সাধারণ মানুষ বলছেন সবার জন্য সব দিক দিয়ে সচল হোক তাদের প্রিয় ঢাকা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে কোটা আন্দোলনকারী ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে যারা নাশকতা করেছে তাদের অধিকাংশই জামায়াত শিবির ও বিএনপির নেতাকর্মী। তাদের পরিকল্পনার সুস্পষ্ট তথ্য ও ভিডিও ফুটেজ দেখে সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। সংঘাত সহিংসতায় এখন পর্যন্ত 373 জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। গত কয়েকদিনে সহিংসতা ঘটনায় অন্তত 40 জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। একইভাবে আরেক ছবিতে দেখা যায় হামিদ হোসেন নামে আরেক যুবককে। সে নগরীর চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তাকেও দেখা গেছে মুরাদপুর ও বহদ্দারহাট সহিংসতার ঘটনায়। এমন অনেককে আমরা পাচ্ছি যারা ইতিপূর্বে বিভিন্ন ধরনের নাশকতা যে কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে পরিকল্পিতভাবে নাশকতাকারীদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে গ্রেফতার করছে পুলিশ। যাদেরকে গ্রেফতার করেছি তাদের ভিডিও ফুটেজ এবং ছবির মাধ্যমে তারা প্রায় সবাই জামাত বিএনপির বিভিন্ন স্তরের সংগঠনের নেতাকর্মী। কোটা আন্দোলনের নামে সংঘাত সহিংসতায় এখনো পর্যন্ত 16টি মামলায় 373 জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।
সাম্প্রতিক সহিংসতা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা। সমিতির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন দাবি করেন কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ঘিরে ঢালাও গ্রেফতার চলছে। আরেক ব্রিফিংয়ে সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক বলছেন, ঢালাও নয়, ভিডিও ফুটেজ দেখেই করা হচ্ছে গ্রেফতার। 9 দিন ধরে তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, নেতাকর্মী শূন্য নয়াপল্টন। এরই মধ্যে সহিংসতার মামলায় গ্রেফতার হয়েছেন 1 ডজন শীর্ষ নেতা। দলটির হিসেবে গত কয়েকদিনে সারা দেশেই গ্রেফতার হয়েছেন প্রায় 2000 নেতাকর্মী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা আন্দোলন নিয়ে সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক তদন্তেরও দাবি জানান তিনি। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা। সমিতির সভাপতি বিএনপি নেতা মাহবুবউদ্দিন খোকনের অভিযোগ, সহিংসতা তদন্তের আগে বিএনপিকে দায়ী করে ক্ষমতার বাড়াবাড়ি করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। করা হচ্ছে ঢালাও গ্রেফতার। আমরা আশ্চর্য হয়ে যাই, রাজনীতিবিদরা নয় একজন একজনের সমালোচনা করবে একদল, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত ব্যক্তিগণ কিভাবে রাজনৈতিক দলের নাম উল্লেখ করে বা ব্যক্তির নাম উল্লেখ করে তারা বক্তব্য দিচ্ছে। তাদের যে দায়িত্ব দেওয়া আছে রাষ্ট্রীয় দায়িত্ব, সেখান থেকে তারা অ্যাক্সেস ব্যবহার করছে। একই স্থানে সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক সহ নির্বাচিত সদস্যরা। এ সময় শাহ মঞ্জুরুল হক জানান, ঢালাও নয়, সহিংসতার ভিডিও ফুটেজ দেখেই করা হচ্ছে গ্রেফতার। যারা দোষী এবং যারা এই সমস্ত হত্যাযজ্ঞ, এই সমস্ত ধ্বংসযজ্ঞ, এই সমস্ত অগ্নিকাণ্ডের সাথে জড়িত, আমরা বারের পক্ষ থেকে সবার বিচার দাবি করি। খুব শিগগিরই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের সংখ্যা জানা যাবে বলেও জানান সমিতির সম্পাদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা জ্বালাও পোড়াওয়ের সঙ্গে জড়িত ছিল না। তৃতীয় পক্ষ এসে সহিংসতা ছড়িয়েছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক মোকাররম হোসাইন। বৃহস্পতিবার কোটা সংস্কার নিয়ে সরকারের প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আজকে সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা যেহেতু সরকার আমাদের সব দাবি মেনে নিচ্ছে, এখানে তৃতীয় পক্ষ এসে আমাদের যে অহিংস আন্দোলনটাকে সহিংস করলো, আমরা আর চাই না, কোনো এই সুযোগ আমরা দেব না। আমাদের আন্দোলনকে কেউ কোনো গোষ্ঠী ব্যবহার করে সহিংস রূপ নেবে, আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবে, আমরা এরকম কোনো সুযোগ নিতে দেব না। এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি 8 দফা পূরণ করবে, এই আশ্বাস যেহেতু দিয়েছে, আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের সকল ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি। ঝুলে আছে কলিং ভিসা পেয়েও মালয়েশিয়া যেতে ব্যর্থ 17,000 বাংলাদেশের ভাগ্য। দফায় দফায় বৈঠক হলেও মেলেনি কোনো সমাধান। বৃহস্পতিবার দুপুরে মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, আগামী মাসে 2 দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক হবে। সেখানে মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে আলোচনা হবে। সিন্ডিকেট, দুর্নীতি, অনিয়ম ও রিক্রুটিং এজেন্সির গাফেলতিতে মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া মে মাসের মধ্যে দেশটিতে যেতে ব্যর্থ হন অন্তত 17,000 বাংলাদেশি। অথচ তাদের প্রত্যেকেই পেয়েছিলেন কলিং ভিসা। দফায় দফায় বিভিন্ন পক্ষের বৈঠক হলেও 2 মাসেও আসেনি কোনো সমাধান। বৃহস্পতিবার মালয়েশিয়ার রাষ্ট্রদূত বিদায়ী সাক্ষাৎ করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে। এ সময় আলোচনা হয় ডেডলাইনের মারপ্যাচে আটকে পড়া শ্রমিকদের বিষয়ে। সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী জানান, আগস্টে 2 দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে আলোচনা হবে। এটা নিয়ে মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে আমরা চিঠি লিখেছি, সেটা নিয়ে আলাপ হয়েছে, সেটাও উনি দেখবে। খোলার ব্যাপারে আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে আগামী মাসে, সেই মাসে আর ইনশাল্লাহ এগুলা হয়ে যাবে। মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের মধ্যে 70% অর্থ ফেরত দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। যে যত দিয়েছে সে তত পাওয়ার পরে সে এগ্রিমেন্টে সাইন করবে যে আমি টাকা পেয়েছি, তারপরে গিয়া ওনারা আমাদের কাছে লিস্ট সাবমিট করবে, এরপরে ওদের সাথে, নতুবা রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা যেটা বলেছি
সেটা নিব। এদিকে চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সহিংসতার পক্ষে সমাবেশ করে আটক হওয়া প্রবাসীদের জন্য সরকারের সহানুভূতি নেই বলেও স্পষ্ট করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমাদের কোনো কিছু করণীয় নেই, যারা অমান্য করবে তারা শাস্তি ভোগ করবে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। মালদ্বীপে চলমান ধরপাকড় অভিযানের কারণে কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য প্রবাসী। কেউ কেউ আবার কাজ পেলেও পাচ্ছেন না ভালো বেতন। তবে অভিবাসীদের স্বার্থ রক্ষায় সোচ্চার হয়ে উঠেছে দেশটির সরকার। জরিমানার মুখোমুখি করতে যাচ্ছে অনিয়মকারী নিয়োগকর্তাদের। মালদ্বীপ থেকে খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। দেশের মায়া ত্যাগ করে আপনজনের মুখে হাসি ফোটানোর জন্য অনেকেই পাড়ি জমিয়েছেন মালদ্বীপে। বিপুল অঙ্কের টাকা খরচ করে দেশটিতে গেলেও অভিবাসী বিরোধী অভিযানের কারণে বিপাকে পড়েছেন অনেক অভিবাসী, হয়ে পড়েছেন কর্মহীন। অনেকে কাজ করতে পারলেও পাচ্ছেন না ভালো বেতন। এতে চরম মানবেতর দিন পার করছেন প্রবাসীরা। এ অবস্থায় অভিবাসীদের সঠিক বেতন নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে মালদ্বীপ সরকার। বুধবার দেশটির সংসদ অধিবেশনে প্রস্তাবিত কর্মসংস্থান আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়। বেতন আটকে রাখা, যে কাজে নিয়োগ পেয়েছে তার পরিবর্তে অন্য কাজ করানো এবং অবৈধ কাজ করতে বাধ্য করা হলে জরিমানার বিধান রাখা হয়েছে আইনটিতে। মালদ্বীপ সরকারের নতুন উদ্যোগ হচ্ছে, আপনি যদি কমপ্লেন করেন, আপনার কমপ্লেন যদি বৈধ হয়ে থাকে তাহলে আপনার কোম্পানি মালদ্বীপিয়ান রুপিয়া 50,000 রুপিয়া জরিমানা দিতে হবে, প্লাস তার যে লাইসেন্স আছে সেটার উপর অ্যাপেড আসবে। তো আমি মনে করি এখানে যারা আছেন সবাই ভালো কোম্পানিতে কাজ করবেন আর সবাই বৈধ হওয়ার চেষ্টা করবেন। আমাদের প্রবাসীদের জন্য অনেক ভালো কিছু হবে, এটাই আশা করি আর কি। ধন্যবাদ মালদ্বীপের বর্তমান সরকারকে। সাম্প্রতিক সময়ে দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং প্রতিযোগিতাপূর্ণ করে তুলতে এমন উদ্যোগ নিচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। কারফিউ আর কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকায় কয়েক হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। মঙ্গল ও বুধবার থেকে দেশের সব পোশাক কারখানায় উৎপাদন শুরু হলেও রফতানির ক্ষতি কাটাতে বিদেশি ক্রেতাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন গার্মেন্টস মালিকরা। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা, পরবর্তীতে কারফিউ এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ফলে হাজার হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে দেশের গার্মেন্টস শিল্প। গার্মেন্টস শিল্পের উৎপাদন যেমন শূন্যের কোটায় নেমে এসেছিল, ঠিক তেমনি আগে প্রস্তুতকৃত পোশাক পাঠাতে পারেনি বিদেশি বায়ারদের কাছে। আর তাই দফায় দফায় বৈঠক করা যাচ্ছে সরকারের শীর্ষ পর্যায়ের সাথে গার্মেন্টস মালিকেরা। 2-1 দিনের মধ্যে আমরা বুঝতে পারবো কোন কোন ফ্যাক্টরি কি পরিমাণ এই ডিলের জন্য ডিসকাউন্ট খাচ্ছে অথবা ক্যান্সেলেশন আর এয়ার শিপমেন্ট যাচ্ছে। তবে ধীরে ধীরে রপ্তানি কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিজিএমইএ। ইন্টারনেট না থাকার কারণে আমরা বায়ারদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি এবং আজকে থেকে আমরা বায়ারদের সাথে যোগাযোগ করছি এবং এই এক সপ্তাহে যে শিপমেন্টটা করতে পারি নাই, বায়াররা সেটা কি ডিসকাউন্ট দিবে? বিদেশি বায়াররা দাবি করে প্লেনের মাধ্যমে বা উড়োজাহাজে এসব পণ্য পাঠাতে হবে, তাহলে খরচ বেড়ে যাবে 3 থেকে 4 গুণ। তবে চট্টগ্রাম এবং রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জে সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। মোটামুটি গার্মেন্টসের যে সকল সেকশন আছে সকল সেকশন আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছি। এখন পর্যন্ত বিজিএমইএ তথ্য অনুযায়ী তাদের শতভাগ গার্মেন্টস খুলেছে এবং শ্রমিকদের উপস্থিতির হার 95%। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সাগরের ভয়াল আগ্রাসনে ভাঙন তীব্র হয়েছে কক্সবাজার উপকূলে। একের পর এক বড় বড় ঢেউয়ের আঘাতে উপড়ে গেছে ঝাউবিথির 5 শতাধিক ঝাউ গাছ। তছনছ বালিয়াড়ির পাড়, রাস্তাঘাট। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাজ্জাদ হোসেন পেশায় জেটস্কি চালক। উত্তাল থাকায় নামতে পারছেন না সাগরে, তাই হেঁটে হেঁটে দেখছেন ঢেউয়ের ভয়াল আগ্রাসন। সাগর অনেক দূরে ছিল, আজকে 5-6 দিনের সাগর উত্তালের কারণে এই যে মনে করেন গাছের বাগান সরকারে ভেঙে যাচ্ছে। সাগরের ঢেউয়ের তাণ্ডবে উপড়ে পড়ছে একের পর এক ঝাউ গাছ, ভাঙছে বালিয়াড়ির পাড়, তছনছ রাস্তা, ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈদ্যুতিক তার। স্থানীয় বাসিন্দাদের দাবি, সৈকতের কলাতলি থেকে নাজিরা টেক পর্যন্ত তীব্র হয়েছে ভাঙন। সমুদ্র আগ্রাসন এত বেশি যে জবনগুলো ভেঙে পড়ছে, বালিয়াড়িগুলো চলে যাচ্ছে, যার কারণে জবনগুলো ভেঙে
আমাদের বৈদ্যুতিক তারের উপর পড়ছে। জিও ব্যাগ পার হয়ে ঢেউ এসে আপনার বালির তল থেকে সরে যে আপনার গাছ ভেঙে যায়। স্টেডিয়ামের একদম কাছাকাছি এখন চলে যাচ্ছে। সৈকত পাড়ে রয়েছে সরকারি বেসরকারি নানা স্থাপনা, যার মধ্যে হুমকির মুখে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ট্যুরিস্ট পুলিশ কার্যালয়। আমাদের লাবণী বিচ পয়েন্ট থেকে নাজিরা টেক পয়েন্ট পর্যন্ত প্রায় 5 কিলোমিটারের মধ্যে 3.5 কিলোমিটারেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবছর। প্রচুর পরিমাণ ঝাউ গাছ উপড়ে পড়েছে এবং পানিতে ভেসে গিয়েছে। পাশাপাশি এই সমুদ্রের বালিয়াড়ির পাশে অনেকগুলো সরকারি এবং বেসরকারি স্থাপনা রয়েছে, যা অলরেডি হুমকির মুখে। জাতীয় সংসদের হুইপ জানালেন, সৈকতের ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে যে ভাঙনটুকু হয়েছে, আমরা দেশি বিদেশি যদি আমাদের বিশেষজ্ঞরা বলেন, যেভাবে বলেন, ইনশাল্লাহ আমরা সেভাবে কাজ শেষ করব। সৈকত পাড়ের ব্যবসায়ীরা জানান, গত কয়েক বছর ধরে কলাতলি থেকে নাজিরা টেক পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। প্রতি বছরই বর্ষা মৌসুমে ঢেউয়ের আগ্রাসনে ভাঙছে উপকূল। জিওব্যাগ ফেলেও রক্ষা করা যাচ্ছে না, তাই টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ব্যান্ড দল মাইলসের শাফিন আহমেদের মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ দেশে আনতে যুক্তরাষ্ট্র যাবেন বড় ভাই হামিন আহমেদ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতিমের মতো ফিল হচ্ছে, একদম এমটি একটা ফিলিং কাজ করছে। ছিলেন তারা কাছাকাছি বন্ধু হয়ে, তাদের মিথস্ক্রিয়া অনবদ্য সব গান দিয়েছে বাঙালি শ্রোতাকে। হঠাৎ মধ্যমণির চলে যাওয়া যেন এলোমেলো সবকিছু। মাল্টিপল টাইমস ওনার হার্ট অ্যাটাক হয়েছে। ডেডিকেটেড একটা মিউজিশিয়ান ছিলেন, সো উনি ওনার দিকে না খেয়াল করে ওনার ক্রিয়েটিভিটি, মিউজিক এগুলো নিয়ে ব্যস্ত থাকতেন। সঙ্গীত যার ধ্যান জ্ঞান আরাধ্য, তিনি তাই দিয়েই হৃদয় ভরাতে গিয়েছিলেন সুদূর আমেরিকায়। মঞ্চ ছিল প্রস্তুত, শ্রোতারা ছিলেন অপেক্ষায়। সব আয়োজন ফেলে চলে গেলেন ব্যান্ড সঙ্গীতের রাজা। আমি, হামিন, শফিন, আমরা তিনজন 45 বছরের উপরে একসাথে। আমরা অনেক কিছু একসাথে এনজয় করেছি লাইফে। সেই বেস গিটার বাজায় গান করতো এবং তার শোম্যানশিপ অসাধারণ ছিল, স্টেজ পারফরমেন্স অসাধারণ ছিল। স্বজনরা জানিয়েছেন, কনসার্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় গিয়েছিলেন শাফিন আহমেদ। সেখানে কনসার্টের আগে মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রামে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে কনসার্ট বাতিল করা হয়। 2 দিন আইসিইউতে থাকার পর তার কিডনি ফেইলিওর হলে মারা যান তিনি। জাহাজের অগ্রভাগটা ভেঙে যায়, জাহাজটা চলতে পারে। এসব লোক যখন চলে যাবে না, বাংলাদেশটা অন্ধ হয়ে যাবে। কি যেন হারিয়ে ফেলছি, এটা আসলে কোনো কিছু দিয়ে পূরণ করার মতো না। জীবন আর মরণের সীমানা ছাড়িয়ে গেলেও শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণে যাপনে পরম আত্মীয় হয়ে থাকবেন শাফিন আহমেদ। শায়লা রহমান, ইমা, সময় সংবাদ। ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ভারতের বেশ কয়েকটি রাজ্য। মহারাষ্ট্রের পুনে তলিয়ে আছে পানিতে। মারা গেছেন অন্তত 4 জন। পানিতে ডুবে আছে গুজরাটের অনেক এলাকা। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশও। কয়েকদিনের টানা বৃষ্টিতে ভারতের পুনে পানিতে ভাসছে। মহারাষ্ট্রের এ শহরটির কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি জমে গেছে। অচলাবস্থা তৈরি হয়েছে শহর জুড়ে। আবাসিক এলাকা এবং স্কুল তলিয়ে গেছে। প্রতিকূল পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন কয়েকজন। এছাড়াও পুনে কোলার সড়কে ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে। তলিয়ে থাকা এলাকাগুলো থেকে শহরবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ করছেন দমকল কর্মীরা। বৃষ্টিতে থমকে আছে মুম্বাই এবং শহরতলির স্বাভাবিক জনজীবনও। আন্ধেরিতে পাতাল পথে পানি জমে যাওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মুম্বাই সংলগ্ন বেশিরভাগ নিচু এলাকা ডুবে গেছে। প্রভাব পড়েছে গণপরিবহনে। যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। শুক্রবারও মুম্বাইয়ে হালকা থেকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া বৃষ্টির পানিতে ডুবেছে গুজরাটের অনেক এলাকা। দল ও দেশকে ঐক্যবদ্ধ করতে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে গেছেন জো বাইডেন। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। একই সঙ্গে গণতন্ত্র রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এদিকে নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় গিয়ে কামালা হ্যারিসকে উন্মাদ বলে অভিহিত করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। করোনা মুক্ত হওয়ার পর বুধবার ওয়াশিংটনে ফেরেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এদিন রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি।
যথারীতি উঠে আসে তার প্রার্থিতা থেকে সরে যাওয়ার বিষয়টি। বাইডেন জানান দল ও দেশের জন্য নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। নতুন প্রজন্মকে সুযোগ দিতেই এই সিদ্ধান্ত বলেও জানান এই মার্কিন প্রেসিডেন্ট। I need to unite my party in this critical endeavor. I believe my record as president, my leadership in the world, my vision for America's future all merited a second term. But nothing can come in the way of saving our democracy. That includes personal ambition. So I've decided the best way forward is to pass the torch to a new generation. বর্তমান ভাইস প্রেসিডেন্টের প্রশংসা করে বাইডেন বলেন কামালা যোগ্য এবং শক্তিশালী একজন পদপ্রার্থী। 900 pages of it. ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করেন বাইডেন। গণতন্ত্র রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আগামী 6 মাস সঠিকভাবে তার দায়িত্ব পালন করবেন বলেও জানান। I love my country more. It's been the honor of my life to serve as your president. এদিকে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় গিয়ে কামালা হ্যারিসকে উন্মাদ বলে অভিহিত করেছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কামালা নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে বলেও অভিযোগ করেন ট্রাম্প। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আগ্রহ এখন বিশ্বজুড়ে। ডোনাল্ড ট্রাম্প নাকি কামালা হ্যারিস? কে হবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট? কাকে সমর্থন দেবে মিত্র দেশগুলো? তবে কোনো রাখঢাক না রেখেই কামালা হ্যারিসে ভরসা রাখতে চান জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। ইসরায়েলকে নতুন করে অস্ত্র সরবরাহ করার বিষয়টি নিয়েও শলজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বার্লিন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। আর কয়েক মাস পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এ নিয়ে জার্মানি সহ পশ্চিমা মিত্রদের মধ্যে আগ্রহের বিষয়বস্তু কয়েকদিন আগে ডেমোক্রেটিক দলের প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের প্রার্থী হওয়ার খবর। প্রশ্ন এখন একটাই, কে হবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট? কামালা হ্যারিস নাকি সদ্য হত্যা চেষ্টার হামলা থেকে জীবন ফিরে পাওয়া রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এই অবস্থায় কামালা হ্যারিসেই আস্থার বিষয়টি স্পষ্ট করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। বুধবার বার্লিনে নিয়মিত সংবাদ সম্মেলনে শলজ বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট কে হবেন তা এখনই বলা মুশকিল। তবে তিনি মনে করেন কামালা হ্যারিসের জয়লাভের সম্ভাবনা থাকবে বেশি। তিনি হতে পারেন নতুন প্রেসিডেন্ট। দেখুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা নিয়ে অনিশ্চিতভাবে উত্তেজনার শেষ নেই। বিশেষ করে প্রার্থিতা প্রত্যাহার এবং নতুন করে প্রার্থী হওয়ার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তবে আমি পরিষ্কারভাবে বলতে চাই, যুক্তরাষ্ট্রের কে হবে নতুন প্রেসিডেন্ট তা জার্মানি থেকে আগাম বলে দেয়া অসম্ভব। আমার মনে হয় এবারে নির্বাচনে কামালা হ্যারিসের জয়ের সম্ভাবনা পাল্লা ভারী থাকবে। তবে শেষ পর্যন্ত কে হবেন প্রেসিডেন্ট তা দেশটির জনগণই সিদ্ধান্ত নেবেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে কেন কামালা হ্যারিসে ভরসা রাখতে চান শলজের জার্মানি? এমন প্রশ্নের জবাবে জার্মান চ্যান্সেলর বলেন, বিশ্ব রাজনীতিতে হ্যারিসের অভিজ্ঞতায় প্রেসিডেন্ট হিসেবে তাকে এগিয়ে রাখছি। বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাথে আমার দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বেশ কবার দেখা হয়েছে। তাতে তাকে বেশ দক্ষ, অভিজ্ঞ এবং ক্যারিসমেটিক রাজনীতিক মনে হয়েছে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, ন্যাটো এবং ট্রান্স আটলান্টিক অঞ্চল ও বিশ্বের উন্নয়নে তার রয়েছে সুনির্দিষ্ট একটি পরিকল্পনা। তাই বন্ধু রাষ্ট্র হিসেবে হ্যারিসের জন্য পূর্ণ সমর্থন থাকছে। এদিকে ইসরায়েলকে নতুন করে অস্ত্র দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে শলজ বলেন, তাদের কাছে চাইলেই অস্ত্র পাওয়া যাবে না, মজুত তো থাকতে হবে। তবে ইসরায়েলকে আপাতত কোনো অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এদিকে প্রতিরক্ষা, বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও ইউরোপের নিরাপত্তা নিশ্চিত সহ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে সব ধরনের সহযোগিতার বিষয়ে ব্রিটেনের সঙ্গে একটি সমঝোতা সই করেছে জার্মানি। বুধবার বার্লিনের ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হ্যালি ও জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াসের মধ্যে সমঝোতা চুক্তির পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত।
যুক্তরাজ্যের নির্বাচিত নতুন সরকারের সঙ্গে জার্মানি আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে সম্মত দুই দেশ, বিশেষ করে বর্তমান বিশ্ব পরিস্থিতির বিবেচনায় দুই দেশের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করার পাশাপাশি ইউরোপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে সহযোগিতা অব্যাহত রাখতে ঐক্যমত্যে পৌঁছেছে জার্মানি ও যুক্তরাজ্য। বুধবার জার্মানি সফররত ব্রিটেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী জন হেলির সঙ্গে সাক্ষাতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে ঐক্যমত প্রকাশ করেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। আমি আবারও দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ব্রিটেন এবং জার্মানি আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। সেই সাথে আমাদের চলমান সম্পর্ক অন্য মাত্রায় নিয়ে যেতে আগ্রহী। সে কারণে সমঝোতা স্মারক চুক্তি সই করেছি, যেখানে সবার আগে দুই দেশের প্রতিরক্ষা শিল্পকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছি। দ্বিতীয়ত, সমরাস্ত্র উৎপাদন, প্রক্রিয়া ও শিল্পটির সামগ্রিক উন্নয়ন। তার কারণ চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যে যুদ্ধে আমরা সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছি। একই সঙ্গে আমরা ন্যাটোকেও শক্তিশালী করতে চাই। দুই দিনের জার্মানি সফর শেষে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর ক্যাম্প পরিদর্শনে রাশিয়ার সীমান্তবর্তী দেশ এস্তোনিয়া, এরপর পোল্যান্ড, ফ্রান্সে যাবার কথা রয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর। জার্মানি থেকে বিটু পড়ুয়া, সময় সংবাদ। কোটা সংস্কার আন্দোলনে হতাহত সাধারণ শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বুধবার রাজধানী বার্লিনের চ্যান্সেলর কার্যালয়ের সামনে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী সহ সর্বস্তরের প্রবাসীরা সমাবেশে যোগ দেন। সমাবেশস্থলে কোটা আন্দোলনে হতাহতদের ছবি সংবলিত পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন প্রদর্শন করা হয়। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান প্রবাসী বাংলাদেশিরা। দেখছেন প্রবাসী সময়। খেলার খবর, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমসের। ইতিহাসের অংশ হিসেবে এবারের গেমসের উদ্বোধনী পর্বের আয়োজন করা হয়েছে কোনো স্টেডিয়ামের বাইরে। আয়োজক প্যারিস প্রস্তুত হলেও পর্দা ওঠার আগেই নানা কারণের সমালোচনাও কম হচ্ছে না এবারের আসর ঘিরে। অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান শুরু বাংলাদেশ সময় শুক্রবার রাত 11:30টায়। শুরুর আগেই ইতিহাসের অংশ প্যারিস। প্রথমবারের মতো কোন স্টেডিয়ামের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিকের উদ্বোধনী পর্ব। সেন নদীতে ওপেন এয়ার প্যারেডে 160 নৌকায় শুরু হবে জমকালো আয়োজন, যার মধ্যে 94টিতে থাকবেন অ্যাথলেটরা। বিশ্বের 206 দেশ থেকে অংশ নেয়ার অপেক্ষায় 10,500 প্রতিযোগী। পূর্ব থেকে পশ্চিম 6 কিলোমিটারের মতো দীর্ঘ হবে এই রিভার প্যারেড। অস্টারলিটস ব্রিজ থেকে শুরু দুটো দ্বীপকে পাশ কাটিয়ে শেষ হবে ট্রোসোডোরোর সামনে। সেন নদীকে এর উপযোগী করে তুলতে দীর্ঘ 8 বছরের প্রচেষ্টা আয়োজকদের। কেবল উদ্বোধনী নয়, দুটো ইভেন্টের জন্য ব্যবহৃত হবে এই নদী। বিশেষ আয়োজনের সাক্ষী হতে দর্শকদের জন্যও তৈরি করা হয়েছে এক বিশেষ স্ট্যান্ড। প্রায় 5 লাখেরও বেশি মানুষ এই আয়োজন উপভোগ করতে পারবেন, যার জন্য অবশ্য গুনতে হবে 1,300 ইউরো। তবে এই নদীর তীর ঘেঁষে থাকা ভবনগুলো থেকে এমন আয়োজন উপভোগ করা সম্ভব বিনামূল্যে। জৌলুস থাকছে মাঠের বাইরেও। উদ্বোধনী পর্বে অংশ নেবেন 120 দেশের সরকার প্রধানরা। অবশ্য ইসরায়েলি অ্যাথলিটদের অংশগ্রহণের কারণে তোপের মুখে অলিম্পিক আয়োজকরা। যদিও নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা, তবে শুরুর আগেই বিতর্ক যেন জেঁকে বসেছে এই ক্রীড়াযজ্ঞ ঘিরে। ফুটবলে আর্জেন্টিনা মরক্কো ম্যাচের অব্যবস্থাপনা আয়োজকদের প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলেছে। তবে সেসব বিতর্ক আর অব্যবস্থাপনা একপাশে রেখে আয়োজকরা প্রস্তুত 4 ঘণ্টাব্যাপী উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিতে। আবহাওয়ার পূর্বাভাস বলছে আয়োজকদের পরিশ্রম সফল করবে প্যারিসের চমৎকার আবহাওয়া। এএফপির দাবি, মোট 12 ভাগে আয়োজন করা হবে গোটা অনুষ্ঠানকে, যেখানে অংশ নেবেন মোট 3000 নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী আর বিনোদন কর্মী। পারফর্মাররা অবস্থান করবেন নদীর 2 তীর, সেতু ও কাছাকাছি স্তম্ভগুলোতে। আয়োজনে প্রাধান্য পাবে আয়োজক দেশের সাংস্কৃতিক, ধর্মীয় ও ভাষাগত বৈচিত্র্য। পারফরমেন্সে গুরুত্ব দিয়ে এড়িয়ে যাওয়া হবে ভাষণ দেওয়ার চর্চাকে। চমক হিসেবে থাকছে সেন নদী থেকে সাবমেরিন ভেসে ওঠার অংশ।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নাশকতায় ক্ষত বিক্ষত মেট্রো স্টেশন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। প্রশ্ন রাখলেন, দেশকে পেছনে টেনে নামানোর চেষ্টা কেন? বিচারের ভার দিলেন দেশবাসীর ওপর। ঢাকা সহ 4 জেলায় শুক্র শনিবার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল। ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। নাশকতায় জড়িতদের গ্রেফতারে চলবে আইন শৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান। এই ছিল প্রবাসী সময়ের আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।